দুর্বল সরকারের চুপুর আশকারা, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে কোনো পদত্যাগপত্র তার কাছে নেই, অর্থাৎ মিথ্যাচারের মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং হঠাৎ করে একটি অরাজকতা সৃষ্টির জন্য হাসিনার উস্কানি দিচ্ছে সরকারের যে দুর্বলতা, দুর্বল সরকার সবাই বলছেন, আমরাও বলছি, সেই জায়গাটার এই চুপ্পুরে যে আশকারা দেশের মধ্যে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে স্টুডেন্টরা তাদের 4 দফা দাবি ঘোষণা করেছে। সার্বিকভাবে সকল কিছু মিলিয়ে আজকে আমরা যে পরিস্থিতি, এই পরিস্থিতি মিলিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয়জন, দৈনিক আমার দেশের সম্পাদক, লেখক, সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, এই যে একটা অরাজক পরিস্থিতি আমরা দেখছি আর কি, যে ধরেন আমি যদি একটু আগেই দেখছিলাম মানব জমিনের শিরোনাম, মানব জমিনে বলা হচ্ছে বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, স্টুডেন্টদের যে দাবি, এর মধ্যে আবার প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টা বৈঠক করেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের, আপনি ইতিমধ্যে দাবি করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার। তো এই যে চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। একজন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন এক সময়, এখন আরেক কথা বলছেন। তো আপনি কিভাবে দেখেন এই যে চুপ্পুর যে আশকারা, আমরা যে আশকারা বলছি, সার্বিকভাবে কি মনে করেন আপনি, এখন কি দেখছেন? প্রথমেই আমি বলে রাখি যে আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেন নাই যে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, পালিয়ে এসে দিল্লিতে আশ্রয় নিয়েছে এবং ছাত্র জনতার যে অভাবনীয়, যে অবিস্মরণীয় বিপ্লব সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে, সেই বিপ্লবে হাসিনা তো পরাজিত হয়েছেই, পরাজিত হয়ে সে পালিয়ে গেছে তার প্রভুর দেশে। তার সঙ্গে কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজেমনি, যেটা আমি বলি, আমি যেটাকে ইন্ডিয়ান হেজেমনিও কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে পরাজিত হয়েছে। তো ইন্ডিয়ান হেজেমনি এই পরাজয় যে খুব সহজে মেনে নেবে না, এটা আমাদের বোঝা দরকার ছিল। এটা যেমন বর্তমান সরকারে যারা আছেন তাদের বোঝা দরকার ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা আছেন, বিএনপি, জামাত সহ আরো যে সমস্ত দল আছেন, তাদেরও এটা বোঝা উচিত ছিল এবং তাদের সতর্ক থাকা উচিত ছিল। তার সঙ্গে যে ছাত্র জনতা যারা বিপ্লব করেছে, বিশেষত ছাত্রদের কথা বলবো, যারা এই বিপ্লবের ভ্যানগার্ড ছিল, তাদেরও এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল যে ভারতীয় ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তো এই যে আপনি গত দুদিনে যে পরিস্থিতি হঠাৎ করে আবার উত্তপ্ত হয়ে গেল, বঙ্গভবনে যিনি বসে আছেন, আমি যাকে ফ্যাসিবাদের দোসর বলি, সেই ফ্যাসিবাদের দোসর যিনি বসে আছেন, তার একটি ইন্টারভিউকে কেন্দ্র করে যে মানে পরিস্থিতির অবনতি ঘটলো বা অস্থিতিশীল হওয়ার উপক্রম হয়েছে, এটাকে আমি খুব স্বাভাবিক মনে করছি না। এটাকে আমি মনে করছি এই ষড়যন্ত্রের অংশ, যেটা দিল্লি থেকে চালানো হচ্ছে। এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বেশ কিছু অডিও কল লিক হয়েছে, সেগুলো সম্পর্কে নানা রকম কথাবার্তা তার এই পতিত ফ্যাসিবাদী মহিলার এসছে। তো আমি বুঝতে পারি না যে হাসিনা পদত্যাগ করেছে কি করে না, এটা কেন হঠাৎ করে ইস্যু হয়ে উঠলো। এটা প্রশ্নই বা করার দরকার কি ছিল মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেবের? আর এটা চুপপুরে ইন্টারভিউতে এই ধরনের মিথ্যাচার বা দুবার দুরকম বক্তব্য, এটা একটা প্রেসিডেন্ট পদে থেকে কিভাবে দিতে পারে এই ভদ্রলোক? তো এই যে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ পত্র দেখেন নাই, তো মিথ্যাচার, আমি তো এটাকেই মিথ্যাচার ধরে নেব। কারণ হচ্ছে যে প্রথমে এর আগে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এক। দুই হলো, শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপিল বিভাগে রেফারেন্স পাঠানো হয়েছিল এবং আপিল বিভাগের রেফারেন্স নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। তার মানে সকল রকম যেটাকে আইনগত যে কার্যক্রম, সেখানে প্রমাণিত যে হাসিনা পদত্যাগ করেছে, এক নম্বর। দু নম্বর হলো যে ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালিয়ে গেছে,
পালিয়ে যাওয়ার পরেই তো সে কি পদত্যাগ করেছে কি করে নাই, এই বিতর্ক অর্থহীন। মাহমুদ ভাই, গণবিপ্লবের মাধ্যমে কেউ পদত্যাগ করে না, ক্ষমতাচ্যুত হয়। আর ক্ষমতাচ্যুত হইলে পদত্যাগের কোনো আবশ্যকতা নাই। সেটাই বলছি আমি, সেটাই বলছি। প্রথম কথা হলো যে রাষ্ট্রপতি আগে বলেছে যে সে পদত্যাগ করেছে, এটা হলো প্রথম কথা। আপিল বিভাগের রেফারেন্সও বলা হয়েছে যে পদত্যাগ করেছে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিতে কোনো সাংবিধানিক বাধা নেই বা আইনগত বাধা নেই। আর তারপরে আপনি যে কথাটা বললেন যে ফ্যাসিবাদ উৎখাত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারপরে সে পদত্যাগ করেছে কি করে নাই, সেটা একেবারেই অবান্তর আলোচনা। এবং এই অবান্তর আলোচনা 2.5 মাস পরে কেন মিডিয়াতে চলে আসলো এবং এটা নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটাকে আমি হাসিনার যে ষড়যন্ত্র দিল্লি থেকে বসে, এটারই একটা অংশ হিসেবে মনে করছি। আপনার এর আগে মনে আছে যে নানা রকম ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে পরিস্থিতি। আনসার বিদ্রোহ করার চেষ্টা করা হলো প্রথমে, তারপরে মাইনরিটি কার্ড খেলা হলো, তারপরে নানা রকম দাবি দেওয়া নিয়ে লোকজন আসতে শুরু করলো, তারপরে আপনার শেখ মুজিবের মৃত্যু দিবস নিয়ে একটা নাটক করবার চেষ্টা করা হলো, এবং এখন আবার আমরা সর্বশেষ এই অহেতুক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। কাজেই এটা সম্পূর্ণভাবেই ধরে নিতে হবে যে ভারতীয় যে আধিপত্যবাদ পরাজিত হয়েছে বাংলাদেশে, সেই ভারত থেকেই এই ষড়যন্ত্রের পার্ট হিসেবেই এই জিনিস করা হচ্ছে। তবে এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে বলে আমি মনে করি। সরকারের ব্যর্থতা হলো প্রথমেই যে তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়েছে। এই নামটা তো আর কেউ দেয়নি, তারা নিজেরাই দিয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকার আপনি যখন বলেন নিজেকে, তখন আপনি নিজেকে দুর্বল করে ফেলেন, ইনহেরেন্টলি দুর্বল করে ফেলেন। তার মানে হচ্ছে এটা আপনি একটা অল্প সময়ের জন্য এসছেন, এরকম একটা ইঙ্গিত দিয়ে দেন। এবং যে সরকার অল্প সময়ের জন্য আসে, সেই সরকার সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় যে এটা একটা ইনহেরেন্টলি এ উইক গভর্নমেন্ট। এটা একটা। দ্বিতীয়ত যেটা হওয়া উচিত ছিল, যেটা একটা বিপ্লবী সরকার নাম দেওয়া উচিত ছিল প্রথম থেকেই। এবং আসলে তো বিপ্লবের মাধ্যমে এই সরকারটা এসছে। তো সেই সরকার, বিপ্লবী সরকার কেন নিজেকে তারা বললো না, এটা আমার কাছে ওই যে বলে না $1 বিলিয়ন কোয়েশ্চেন, যে তারা কেন বললো না? তারা কি বুঝতে পারলো না, নাকি বিপ্লবের চেতনা তারা ধারণ করতে পারলো না? এটা আমার কাছে খুব বড় প্রশ্ন। এবং আরেকটি হচ্ছে যে সংবিধান, শেখ হাসিনা এই সংবিধানকে রীতিমতো একটা গার্বেজে পরিণত করেছে। আমি এটাকে গার্বেজই বলি এখন সংবিধানের যে অবস্থা, সেই গার্বেজটিকে এদের ধরে রাখার কি দরকার পড়লো? এবং এই গার্বেজটির মাধ্যমে কেন প্রফেসর ইউনূসকে শপথ নিতে হলো, এটা আর একটা বিস্ময়কর ব্যাপার। কারণ এই গার্বেজে যে যা করা হয়েছে, এই গার্বেজের কারণেই কিন্তু ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি অফিসে এখনো ঝুলছে। অথচ এই বিপ্লবের পরে শেখ মুজিবুর রহমানের ছবি কোথাও কোনো সরকারি অফিসে থাকার কোনো প্রয়োজনই ছিল না। এবং তখন যদি এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া হতো, স্থগিত করে দেওয়া হতো, এবং সরকার নিজেকে বিপ্লবী সরকার ডিক্লেয়ার করতো, জনগণ কিন্তু সেটাই মেনে নিত। শুধু মেনে নিত না, জনগণ খুব আনন্দিত চিত্তে তারা এটাকে মেনে নিত, এটাকে সমর্থন করত। এবং তাহলে আরেকটা সুবিধা কি হতো জানেন, যে শেখ হাসিনা তো পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা 15.5 বছর ধরে যে ফ্যাসিবাদের বীজগুলো বিভিন্ন জায়গায় বপন করেছে, মানে যারা ফ্যাসিবাদের দোসর ছিল, সেই দোসরগুলি তো সব জায়গায় ঠিক আগের মতোই আছে, মিডিয়াতে আছে। আজকে আমি একটা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম, আপনি হয়তো দেখেছেন, সেখানে মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিডিয়াতে বলা হচ্ছে যে এরা যাতে থাকতে না পারে, ফ্যাসিবাদের দোসররা যাতে থাকতে না পারে, এটা নিয়ে আজকে আন্দোলন ছিল। ব্যবসায়ীদের মধ্যে ফ্যাসিবাদের দোসররা আছে, তারপরে ব্যুরোক্রেসিতে আছে, পুলিশে আছে, মিলিটারিতে আছে, সর্বত্র আছে। কিন্তু এটা যদি তখন বিপ্লবী সরকার হিসেবে শপথ নিত, তাহলে আমি মনে করি এতদিনে ফ্যাসিবাদের যে দোসর যারা আছে তারাও কিন্তু উৎখাত হয়ে যেত। তো এই কাজটি এই সরকার করতে ব্যর্থ হয়েছে, এবং এই জন্যই আমরা এই ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, এই অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো মাউন্টে ইন্টারেস্টিং হচ্ছে, ধরেন 5 তারিখে হাসিনার পলায়নের পরে, ধরেন আপনি আমার সাথে প্রথম যে ইন্টারভিউ গুলো দিয়েছেন, সেখানে আপনি যে দাবিগুলো তুলেছেন, যে সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম
যে 5টি কাজ করতে হবে বা 6টি কাজ করতে হবে, পরবর্তী সময় আবার বলেছেন। কিন্তু দেখেন তারা কিন্তু ওইদিকে যাচ্ছে, কিন্তু খুব স্লোলি যাচ্ছে, খুব স্লোলি। এবং আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে তারা এই কিছু দিবস বাতিল করলো, 7ই মার্চ সহ সব তার পরিবারের সদস্যদের জন্মদিন বাতিল করলো। কিন্তু কারণ এই বৈঠকে কিন্তু যে জাতির জনকের যে আইনের বলে সরকারি অফিসগুলো এখনো মুজিবের ছবি ঝোলানো হচ্ছে, সেটা বাতিল করতে পারতো, সেটা কিন্তু করে নাই, বাতিল করলো কয়েকটা দিবস। তো এই যে ধরেন মানে ভেতর থেকে কেন যেন মনে হয় যেন নেপথ্যে কোন একটা শক্তি বসে তাদেরকে পরিচালিত করছে যে আজকে এখন এতটুকু করো, এখন এতটুকু করো। অর্থাৎ কেমন যেন একটা মনে হয় আর কি আমার কাছে, যে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান করছে কি, অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক কারা আসলে? ধরেন আপনি দিবস বাতিল করছেন, জাতির জনকের আইন বাতিল করতে পারতেন না? পারতেন তো, করেন নাই কেন? তো আপনার কি মনে হয় মানে এই যে এখানে একটা বিষয় খুব পরিষ্কার, দুর্বল সরকার ক্ষমতা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সেটা ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা নানা স্বার্থকে আরও সাহসী করে তোলে। ডাক্তার মাহমুদুর রহমান যে প্রশ্নটা তুলেছেন সেটি আসলে রাষ্ট্রের মৌলিক শক্তির জায়গাটাকে নড়িয়ে দেয়। ক্ষমতা দিত এবং প্রেসিডেন্ট হতেন ডক্টর ইউনূস, এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স থাকতো, এই অ্যাডভাইজার না বলে তখন কাউন্সিল অফ মিনিস্টার্স বলা হতো। এটা যদি থাকতো তাহলে এই দিবস বাতিলগুলোর কোনো প্রয়োজনই হতো না, যেহেতু সংবিধান স্থগিত হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, কাজেই তখন জাতির পিতার প্রশ্নই আসতো না। আর একটা কথা হলো যে এখন এই যে আন্দোলন করতে গিয়ে যে আবার একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু আমাদের কাম্য না। কারণ এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আর 2 নম্বর হচ্ছে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়, গভর্নেন্স নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়। যেমন ধরেন আজকে বঙ্গভবনের সামনে যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পুলিশ বোধহয় কিছু আহত হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন নাই। এবং আমি ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করি, আপনি তো জানেন এটা, এবং ছাত্র জনতা যে স্পিরিট ধারণ করছে এটাকেও আমি সমর্থন করি। কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে তারা যেন কোনো অ্যানার্কির দিকে না যায়, কারণ অ্যানার্কির দিকে যদি যায় তাহলে দিল্লি থেকে যে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই সরকারকে দুর্বল করে দেওয়ার জন্য, সেই ষড়যন্ত্র সফল হয়ে যাবে। কাজে এই অ্যানার্কি গুলোর ব্যাপারে ছাত্র জনতাকে আমি বলবো সতর্ক থাকার জন্য। পুলিশের সাথে কোনো ধাক্কাধাক্কির প্রয়োজন নাই, কোনো রক্তপাতের প্রয়োজন নাই। তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাবে, দরকার হলে তারা রাস্তায় বসে থাকবে, তারা অবরোধ করে বসে থাকবে, কিন্তু কোন রকম অ্যানার্কি সৃষ্টি করা যাবে না। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি সঠিকভাবে বলেছেন যে আমি যে আপনার এই অনুষ্ঠানে যে কথাগুলি সরকারকে বলেছিলাম যে প্রথমে এসেই তাদের যে কাজগুলো করা উচিত, সেগুলো তারা কোনোটাই করে নাই। কেমন মনে হলো যেন তারা ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নিয়েছে। এবং তারপরেও এখন পর্যন্ত মাত্র আমার 7 দফা দাবি যেটা দিয়েছি তার একটা মাত্র দফা তারা মেনেছে। সেই দফা মানার ক্ষেত্রেও আমি দেখেছি তাদের ইন্টারমিনিস্ট্রিয়াল যে কমিটি করেছে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য, সেখানেও তারা ভুল করেছে। ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটিতে তারা অর্থ উপদেষ্টাকে রাখে নাই। তো আপনার বাজেটে টাকা আসবে কোত্থেকে? টাকা দেবে কে আপনাকে? আর বাংলাদেশের ব্যুরোক্রেসিকে আমি চিনি তো, 5 বছর তো আমি সরকারে ছিলাম। এখন এই কমিটি থেকে যখন প্রস্তাব পাঠানো হবে, আমি আপনাকে বলে দিচ্ছি, ফাইন্যান্স মিনিস্ট্রিতে ফাইন্যান্স সেক্রেটারি বলে দেবে আমাদের বাজেটে টাকা নাই, আমরা কোত্থেকে দেবো? এই পুনর্বাসন কিভাবে করবো আমরা? তো আপনি যদি অর্থ উপদেষ্টাকে এই কমিটিতে রাখতেন তাহলে কিন্তু এই অর্থ সচিব এই ধরনের আমলাতান্ত্রিক ব্যাপারগুলো করতে পারতো না। এটাও আমি জানি না এই পলিসিগুলি কারা করেন এই ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি। আমি তো পরিষ্কারভাবে 4 জনের নাম বলেছিলাম। তো তার মধ্যে এই পরিবর্তনটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি। এই একটাই দাবি তারা মেনেছে। তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি, এটা একেবারে যৌক্তিক দাবি। ছাত্রলীগের চেয়ে বড় সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে কখনো সৃষ্টি হয় নাই। বাংলাদেশের জন্ম থেকে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন ভূমিকা পালন করছে, সেই 1972 সাল থেকেই। তো 72 সাল থেকে যারা একটা জঙ্গি সংগঠনের ভূমিকায় আছে তাদেরকে আপনি জঙ্গি হিসাবে ব্যান্ড করে দেবেন, তাদেরকে নিষিদ্ধ করবেন, এটা করার জন্য আপনাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লাগছে। এটা করার জন্য আপনাদের এই ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল করতে হচ্ছে, সারা দেশে মশাল মিছিল চলছে। তো এই যে
ডিলে, এই ডিলে গুলো তো আমার মনে হয় যেন ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, হয় ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, অথবা যে প্রশ্নটা আপনি করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে চালাচ্ছে, তত্ত্বাবধান কে করছে, সেটা একটা প্রশ্ন। অথবা হতে পারে তাদের অযোগ্যতা। আবার অযোগ্যতার কথা বললে তারা মন খারাপ করেন। তা কেউ কেউ আমাকে বলেন, হ্যাঁ আপনি আমাদেরকে অযোগ্য বলেন। আমি তো আপনাদেরকে অযোগ্য বলতে চাই না, আমি আপনাদেরকে সর্বতভাবে সমর্থন করতে চাই। আপনার এই অনুষ্ঠানে আমি দুজনেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছি বিভিন্ন সময়। কারণ আমরা একটা বিপ্লবের পরে যে সরকার এসছে, ফ্যাসিবাদের পতনের পরে যে সরকার এসছে, তাদেরকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু তার মানে তো এই না যে আপনারা আমাদের কোনো পরামর্শ শুনবেন না, আপনারা আমাদের কোনো পরামর্শ মানে উড়িয়ে দেবেন আপনারা, এবং তারপরে যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেগুলো এত কি বলবো, এত দুর্বল ভাবে ইমপ্লিমেন্ট করবেন। তখন তো হয় আপনাদেরকে আমার বলতে হবে যে আপনারা ইচ্ছা করে করছেন না, অথবা আপনারা অযোগ্য। এখন কোনটা আপনারা নিজেদেরকে মনে করেন সেটা আপনাদের ব্যাপার। তো এই যে দুর্বলতায় অন্তর্বর্তীকালীন সরকার নামের পিছনেই দুর্বলতা, এই যে নাম দিয়ে তারা যাত্রা শুরু করেছে, এটা শেষ কোথায়? কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনার অনুষ্ঠান থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। এবং জাতীয় ঐক্য যদি দরকার হয় আমাদের, তাহলে আমি মনে করি দুটো পন্থা আছে, দুটো পথ আছে প্রফেসর ইউনূসের সামনে। একটা পথ হলো যে তিনি প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন, এবং এ ব্যাপারে তিনি আলোচনা শুরু করতে পারেন। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর দলগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দল আছে তাদের সাথে আলোচনা করতে পারেন, করে তিনি প্রধান হয়ে এমন একটা জাতীয় সরকার করতে পারেন যে জাতীয় সরকারে যারা আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটা শর্ত থাকবে যে আপনারা সরকারে থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবং জাতীয় সরকারটা হলে কি হবে, যে সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে এই সরকার একটা জাতীয় ঐক্যের সরকার, এবং আমরা ঐক্যবদ্ধ আছি জাতি সম্পর্কে। এটা সারা পৃথিবীর কাছে যাবে, আমেরিকার কাছে যাবে, ভারতের কাছে যাবে। আবার ভিতর থেকে যারা গন্ডগোল সৃষ্টি করতে চায়, যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে সেনাবাহিনীর সবাইকে এই পরিবর্তন মেনে নিয়েছে, নাকি এক অংশ আছে যারা এখনো ষড়যন্ত্র করছে, আমরা তো জানি না। তো তাহলে এই ধরনের একটা জাতীয় ঐক্যের সরকার যদি প্রফেসর ইউনূসের অধীনে হয়, তাহলে সেনাবাহিনীও বুঝবে যে এই সরকারের সাথে কোনো গন্ডগোল করে পারা যাবে না, যে কোনো অংশ সেই ধরনের ষড়যন্ত্রকারী কোনো অংশ এখনো থেকে থাকে, তো তারাও চিন্তা করবে। তো একটা পথ হচ্ছে, আমি মনে করি যে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন, এবং সেখানে প্রত্যেকটা দলের উচিত, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর উচিত সেই উদ্যোগকে সমর্থন করা। এটা আমার দিক থেকে আমি মনে করি। আর দ্বিতীয় আর একটা পথ আছে, যদি জাতীয় সরকারে রাজনৈতিক দলগুলো সম্মত না হয়, কারণ ওখানে একটা শর্ত থাকবে যে যারা জাতীয় সরকারে আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই শর্তটা থাকতে হবে ওখানে। তো ওটা যদি তারা মানতে তাদের অস্বস্তি থাকে যে না আমরা এটা মানবো না, আমাদের যারা মন্ত্রী হবেন এই সরকারে তারা আবার নির্বাচন করতে চাইবেন, এটা যদি তাদের ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমি মনে করি প্রফেসর ইউনূস একটা বিপ্লবী সরকার গঠন করতে পারেন। সেখানে জাতীয় সরকার করলেন না, কিন্তু ওনার সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে একটা ট্যাগ, একটা দুর্বল ট্যাগ, যেটা ওনাকে মানে কি বলবো ইনহেরেন্টলি দুর্বল করে ফেলেছে, এটার থেকে উনি মুক্তি পেয়ে যাবেন। সেখানেও কিন্তু জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। তাহলে সব দলগুলোর বলতে হবে যে ঠিক আছে আমরা আসছি না আপনার সরকারে, কিন্তু আপনি যদি বিপ্লবী সরকার হিসেবে পরিচালনা করতে চান দেশ, তাহলে আপনাদের কাছে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। আমার নিজের সমর্থন তো থাকবেই, আমি অবশ্য একজন ব্যক্তি, আমার সমর্থন খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন ব্যক্তি, একজন বর্ষিয়ান নাগরিক বাংলাদেশের, সেই হিসেবে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 16 বছর ধরে আমার সাধ্যমতো আমি লড়াই করেছি আপনাদের সাথে মিলে, বিদেশে বসেও করেছি, দেশে থেকেও করেছি। তো সেই জন্য আমি মনে করি যে প্রফেসর ইউনূস যদি এই দুটো পন্থার একটা বেছে নেন, জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার, এই দুটোর প্রতি অন্তত আমার ব্যক্তিগত সমর্থন থাকবে, এবং আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো দেশের বৃহত্তর স্বার্থে এটাতে সমর্থন দিবে। তাহলে এই যে বঙ্গভবনে আমাদের যে সন্দেহ যে বঙ্গভবনও এই ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে ষড়যন্ত্র ভারত থেকে চালানো হচ্ছে, সেই ষড়যন্ত্রে, সেরকম হলে কিন্তু ওই ষড়যন্ত্রের একটা অন্তত সুযোগ আমরা বন্ধ করতে পারবো, একটা পথ আমরা বন্ধ করতে পারবো। এখন প্রফেসর ইউনূস এবং তার সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমার প্রস্তাব বিবেচনা করে দেখতে পারেন।
না, অবশ্যই মাহমুদ ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং আপনি এর আগেও এই বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে বলেছেন, আজকে আরো স্পষ্ট করলেন আপনার এই বিষয়টি। তো এখন ধরেন আমরা যদি দেখি যে ষড়যন্ত্রকারীরা কিন্তু সক্রিয় এবং সেনাবাহিনীর ভেতরে ষড়যন্ত্রকারীরা সক্রিয়, এটা আমরা দুই একটা আলামতে টের পাই। ধরেন ডক্টর ইউনূস কিন্তু নজিরবিহীন ভাবে অল কমিশনড অফিসারকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। মানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে যে বিষয়টি হওয়া উচিত ছিল, যে ধরেন সেনাবাহিনী যদি চায়, ধরেন কোন রকমের এই যে সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, মানে ডাকাতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো বন্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীর যে দক্ষতা, সেখানে এটা ওয়ান টুর ম্যাটার। এবং উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি কিভাবে দেখেন? তারা কি যথাযথ ভূমিকায় ছিল নাকি থাকতে পারছে না? আপনার পর্যবেক্ষণ কি? আমি এই পর্যায়ে এসে চুপুর আশকারা কথাটা ততক্ষণ পর্যন্ত আরও স্পষ্ট হয়। নীরবতা যখন নীতিতে পরিণত হয় তখন সেটা এক ধরনের অবস্থান, আর সেটি নীরবতায় দুর্বল সরকারকে আরও দুর্বল করে তোলে। এর মধ্যে দ্রব্যমূল্য নিয়ে একটা অসন্তোষ আছে। তো এই অসন্তোষটাকে সলভ করবার জন্য দুটো রাস্তা আছে, বা দুটো রাস্তাকে কম্বাইনও করা যায়। একটা রাস্তা আপনি যেটা ইঙ্গিত করলেন, যে সিন্ডিকেট যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এবং যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কাজে সেনাবাহিনীর পক্ষে এই আইনানুগ ব্যবস্থা নেওয়াটা সহজ। আমার একটা জিনিস একটু মানে অবাক লাগে, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিল কেন সেনাবাহিনী, আমি এখন পর্যন্ত ঠিক বুঝতে পারছি না। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরে কি পরিবর্তন হয়েছে, এবং সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কি কাজে ব্যবহার করছে, এটা কিন্তু মানুষের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না। তো সেখানে একটা পন্থা হতে পারে যে যাদের বিরুদ্ধে প্রমাণিত হচ্ছে যে যারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া, এটা একটা হতে পারতো এক। আর তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি জানেন আমার প্রাইভেট সেক্টরে এবং সরকারে দু জায়গাতেই অভিজ্ঞতা আছে, কর্পোরেট অভিজ্ঞতা আছে। সেখান থেকে আমি বলতে পারি যে শুধু সিন্ডিকেট কয়েকজনকে অ্যারেস্ট করলেই আপনি দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারবেন না, তার সাথে আরেকটা কাজ করতে হবে আপনাকে। সেটা হলো সুলভে যাতে নিম্ন আয়ের যারা আছেন নাগরিক, তারা যাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি কিনতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো সেটার জন্য একটা পন্থা আছে, সেটা হলো আপনি টিসিবির মাধ্যমে আপনি প্রত্যেকটা জেলা শহরে, অন্তত পক্ষে গ্রামে যদি সম্ভব না হয়, উপজেলাতে যদি সম্ভব না হয়, অন্তত জেলা শহরগুলোতে আপনি যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সুলভ মূল্যে বিক্রি করতে পারেন। যেমন ধরেন কটা আইটেম, আমি বলি আপনাকে, এই কটা আইটেমও যদি বিক্রি করা যায়, চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেঁয়াজ, এই ছটা দ্রব্যই যদি আমরা ধরি, এবং এই ছটা দ্রব্য যদি ইম্পোর্টেড প্রাইস উইদাউট এনি প্রফিট সরকার যদি বিক্রি করে ইম্পোর্ট করে, তাতে সরকারের হয়তো যেটা ডিস্ট্রিবিউশন কস্ট, ওই ক্ষতিটা হবে। ডিস্ট্রিবিউশন কস্টটা জনগণের উপরে যদি চাপিয়ে না দেয়, যেমন ধরেন ইম্পোর্টেড কস্ট যদি 70 টাকা পড়ে চালের দাম, বা কেনার দাম যদি 70 টাকা পড়ে, জনগণের কাছে যদি আজকে 70 টাকায় চাল বিক্রি করা হয় কিংবা 60 টাকায় চাল বিক্রি করা হয়, এবং তাতে যদি সরকারের কিছু ভর্তুকি দিতে হয়, তাহলে সেই ভর্তুকি দিয়েও এই অপারেশনটা চালানো উচিত। ধরুন ঢাকা শহরে আপনি 10-20টা ট্রাকে বিক্রি করে কিন্তু আপনি মানে মানুষের চাহিদা মেটাতে পারবেন না, তাহলে আবার বিশাল লাইন হয়ে যাবে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো ঢাকা শহরে যদি আপনি 100-150 ট্রাক বিক্রি করতে পারেন ঢাকা শহরে, এরকম চট্টগ্রামে যদি আপনি 50টা ট্রাক বিক্রি করতে পারেন, প্রতিটা বিভাগীয় শহরে 50টা করে ট্রাক দিলেন, জেলা শহরগুলোতে আপনি 10টা করে ট্রাকে বিক্রি করলেন সুলভ মূল্যে এইসব জিনিসপত্র, এবং তাতে যদি 500 কোটি টাকা সরকারের ব্যয়ও হয়, সেই ব্যয়টা সরকারের করা উচিত। এই 2.5 মাসের মধ্যে এই কাজটা কিন্তু সরকার করতে পারতো। তো কাজেই সিন্ডিকেট ভাঙা হলো একটা পথ, তার পাশাপাশি প্যারালাল আপনাকে সুলভ মূল্যে জিনিস বিক্রি নিশ্চিত করতে হবে। তো এই কাজগুলো সরকারের কেন যেন আমার মনে হয় অত্যন্ত স্লো, ওই আবার সেই ধীর গতির ব্যাপার, ডাইনামিজম নাই মনে হচ্ছে। অযোগ্য বললে যেহেতু তারা অসন্তুষ্ট হন, আমি সেটা বললাম না, আমি বললাম যে অত্যন্ত ধীর গতি। তো এই কাজগুলো করলেও কিন্তু জনগণের যে দ্রব্য মূল্যের বিষয়ে যে অসন্তোষ,
সেই অসন্তোষটা আমার মনে হয় মিটিয়ে দেওয়া সম্ভব, এবং এটা খুব বেশি সময় লাগে না। এটার জন্য দরকার হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট, এবং দরকার হচ্ছে আপনার যে 6-7টা আইটেমের কথা বললাম সেগুলোর মজুদ দরকার, সরকারের কাছে স্টক দরকার, এবং একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম দরকার। তো এই কাজটা আমার মনে হয় 7 দিনে করা সম্ভব। এই কাজটা কেন করতে পারছে না সরকার? এগুলো প্রশ্ন তো জনগণের মধ্যে আছে যে কোনো মূল্যে। কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টা এই সরকারকে সমাধান করতে হবে। দ্রব্যমূল্যের বিষয়টা যদি এই সরকার সমাধান করতে পারে, তাহলে আপনি দেখবেন ষড়যন্ত্রকারীরা ইনশাল্লাহ পরাজিত হবে। কারণ জনগণ সরকারের সাথে থাকবে। জনগণ, আমি আপনাকে বলছি, জনগণ কিন্তু এই সরকারের সাথে থাকতে চায়। তারা অত্যন্ত আনন্দিত যে 16 বছরের এই জালিম ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে 16 বছর জুলুম অত্যাচার চালিয়েছেন। তো এই কারণে জনগণের প্রচুর সমর্থন আছে ইউনূস সরকারের প্রতি, আন্তর্জাতিক সমর্থনও আছে। বিকজ প্রফেসর ইউনূস বাংলাদেশের একজন, আমি যেটাকে বলি ইন্টারন্যাশনাল ফেস অফ বাংলাদেশ, ওনাকে বলি আমি। তো সুতরাং আন্তর্জাতিক সমর্থন আছে। কিন্তু দ্রব্যমূল্য তো সলভ করতে হবে আপনাদেরকে। দ্রব্যমূল্য সলভ না করলে তো জনগণের অসন্তোষ বেড়ে যাবে। কাজে এটাকে খুব গুরুত্ব দিয়ে তাদের দেখা উচিত। এবং মাহমুদ ভাই, আপনি দেশে আছেন প্রায় 3 সপ্তাহ ধরেন। অন্তর্বর্তীকালীন সরকার বলি, যারাই আছেন ক্ষমতায়, মূল লক্ষ্য তো নির্বাচন। তো আপনি কি মনে করেন, মানে নির্বাচনের পথে তারা কেমন ভাবছেন? তারা কি কমিশন করে দিয়েছেন, বা এই সবকিছু মিলিয়ে ইদানিং কিন্তু সব দল থেকেই কিন্তু নির্বাচনের ব্যাপারে আস্তে আস্তে বলা হচ্ছে, কারণ অলরেডি 2.5 মাস চলে গেছে এই সরকারের। এই জায়গাটা আপনি কিভাবে অ্যাড্রেস করেন, কিভাবে কি মনে করেন? আমি যতদূর খোঁজ খবর রাখি, আমি পরিষ্কার ভাবেই বলি আপনাদেরকে, এবং আপনি জানেন যে আমি যে তথ্য পাই, তথ্যের ভিত্তিতেই আমি কথা বলি। কোনো গুজব আমি বলি না, কখনোই বলি না। আমি জানলে পরে কোনো বিষয় গুজব। আমি যতদূর খবর পাচ্ছি তাতে এই সরকার নির্বাচনের ব্যাপারে সিনসিয়ার, এতে কোনো সন্দেহ নাই। তারা মানে তাদের পক্ষে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন দিতে চায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো, আমার মনে হচ্ছে এই সরকার সংস্কারের জন্য অনেক বেশি সংস্কারের আইটেম হাতে নিয়ে ফেলেছে। এত সংস্কারের আইটেম তাদের হাতে নেওয়ার দরকার ছিল না। গুরুত্বপূর্ণ সংস্কার কোনগুলো ছিল? বিচার বিভাগ সংস্কারটা জরুরি ছিল, তার মধ্যে কিছুটা হয়েছে, এখনো কিন্তু অনেকটাই হয় নাই। হাইকোর্ট কিন্তু এখনো সংস্কারের বাইরে থেকে গেছে এখন পর্যন্ত। 12 জনকে ছুটিতে পাঠানো হয়েছে, বাট 12 জনকে ছুটিতে পাঠানো, বিচারককে ছুটিতে পাঠানো সম্ভবত এনাফ না। কাজে ওই সংস্কারটা বাকি আছে। তো বিচার বিভাগের সংস্কার প্রয়োজন ছিল, আপনার ব্যুরোক্রেসির সংস্কার প্রয়োজন ছিল। এখন ব্যুরোক্রেসির সংস্কারে আমরা বেশ স্লো দেখতে পাচ্ছি, এবং অনেক জায়গায় আমি শুনি যে ব্যুরোক্রেসিতে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। এটা গেল দুটো। আর 3 নম্বর ছিল অর্থনীতিতে একটা সংস্কারের দরকার ছিল, এবং সেই অর্থনীতি সংস্কারটা কি? বিগত সরকার উন্নয়নের নামে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। লুটপাটের অর্থনীতি কায়েম করেছিল 16 বছর ধরে। আপনি জানেন ব্যাংকিং খাত বলতে কিছু নাই, বেশিরভাগ ব্যাংকের অবস্থায় দেউলিয়া হওয়ার মতো। এই অবস্থায় তারপরে টাকা ছাপিয়েছে তারা, এক হিসাবে বলা হচ্ছে 65,000 কোটি টাকা তারা ছাপিয়েছে এক্সট্রা। এই টাকাগুলো কোথায় গেছে? এগুলো সব লুটপাট হয়েছে। তো সেই জন্য অর্থনীতির সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। এবং তবে দুঃখের বিষয় হচ্ছে, এই যে হাসিনার সরকার এত লুটপাট করে নিয়ে গেল, সেই স্টোরিগুলি কোথায় রে ভাই? কোনো মিডিয়াতে তো আমি সেগুলোর স্টোরি দেখতে পাচ্ছি না। মানে অবাক লাগে আমার যে এরকম একটা জালিম সরকার চলে যাওয়ার পরে প্রতিদিন প্রত্যেকটা মিডিয়াতে ওই সরকারের অপকর্ম ধারাবাহিকভাবে প্রচার হওয়া উচিত ছিল, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায়। আপনি কি কোথাও দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যেন যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের 16 বছরের যারা বাংলাদেশকে অপশাসন করেছে, তারা এখনো কন্ট্রোল করছে বাংলাদেশের মিডিয়া, এবং এই কারণে আপনি মিডিয়াতে তাদের অপকর্মগুলো দেখতে পাচ্ছেন না। বরং সেই মিডিয়াও যেন চেষ্টা করছে যে সরকারকে একটু দুর্বল রাখলে বোধহয় ভালোই হয়, মিডিয়ার যে উদ্দেশ্য সাধন হয়। আপনি দেখেন আজকে যে চুপ্পুর যে ইস্যু নিয়ে আমরা কথা বলছি, এটাও তো মিডিয়ার সৃষ্টি। মিডিয়ার তো এটা সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, এই সমস্যা এখন সৃষ্টি করার প্রয়োজন ছিল না। কাজে মিডিয়ার আসল যে কাজ ছিল শেখ হাসিনার সরকারের দুর্নীতি বের করা, শেখ হাসিনার সরকারের যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেগুলো বের করা, আয়নাঘরে যাদের হত্যা করা হয়েছে তাদের কাহিনী বের করা। এই ইনভেস্টিগেটিভ জার্নালিজম গুলো তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই জন্য আমি খুব দ্রুত চেষ্টা করছি আমার দেশ বের করার জন্য।
এবং সেখানেও নানা রকম বাধার মধ্যে আছে। অর্থনৈতিক সমস্যার কথা তো আপনি জানেনই, ব্যুরোক্রেটিক বাধারও কোনো শেষ নাই। তো আজকে আমি ওটা নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আর একদিন হয়তো আমার দেশ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চাচ্ছি আমার দেশ খুব দ্রুত বের করতে, এবং আপনি শুনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমি কয়েকজন সাংবাদিককে, আমার দেশে সাংবাদিককে দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে সেক্টর ভাগ করে দিয়েছি। একজনকে আমি অর্থনীতি দিয়েছি, একজনকে আমি এই হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো দিয়েছি, একজনকে আমি দিয়েছি স্কাইপ কেলেঙ্কারি সম্পর্কে আরো বিশদ কাহিনী বের করবার জন্য। এবং আমি আশা করি আমার দেশ বেরোলে পরে আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রেজাল্ট গুলো দেখতে পাবেন। কিন্তু সেটা বের করতে তো আরো আমার 2 মাস সময় লাগবে অন্তত পক্ষে। আমি ডিসেম্বরের কথা বলেছি, ডিসেম্বরের মধ্যে আমি চেষ্টা করবো এটা বের করার জন্য। কিন্তু এখন যে মিডিয়াগুলো আছে তাদের রোল খুব রহস্যজনক বলে আমার কাছে মনে হচ্ছে। তো কাজেই আপনি যদি এই হাসিনার দুঃশাসন মানুষকে ভুলিয়ে দেন, তাহলে তো এই সরকারের বিরুদ্ধে আরো আপনার মানে কি বলবো, একটা আন্দোলন গড়ে তোলা খুব সহজ হয়ে যাবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার সংস্কারের দিকে তাদের নজর দেওয়ার কোনো দরকার ছিল না। 3-4টা টার্গেটেড সেক্টরে তাদের সংস্কার করা উচিত ছিল, এবং প্রধানত যেখানে তাদের নজর দেওয়া উচিত সেটা নির্বাচন পদ্ধতির সংস্কার। নির্বাচন কমিশন কিভাবে হবে, তারপরে ভোটার লিস্ট নতুন করে তৈরি করতে হলে সেই কাজটা শুরু করতে হবে। তো সেই কাজগুলো যদি তারা শুরু করতে পারেন, আমার মনে হয় তাহলে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো একটু সোচ্চার হতে শুরু করছে নির্বাচনের ব্যাপারে, তারাও খুশি হয়ে যাবে, না না সরকার তো কাজ করছে নির্বাচনের জন্য। তবে আবার মনে রাখতে হবে যে এরকম একটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি খুব দ্রুত ক্ষমতায় আসতে চায়, ব্যাপারটা তাদের জন্য কিন্তু খুব ভালো হবে না। আমি ভবিষ্যৎ আশঙ্কা ব্যক্ত করে রাখলাম। খুব দ্রুত সরকারে আসবেন, কিন্তু সরকারের যে অবস্থা শেখ হাসিনা করে রেখে গেছে, এটাকে চালানো কিন্তু অত্যন্ত কঠিন কাজ। কাজেই আমার মনে হয় এই সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার, অন্তত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করবার জন্য। এখন সেই সময় কি 1 বছর হবে, নাকি সেই সময় 15 মাস হবে, না 18 মাস হবে, সেটা এই সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং এই ব্যাপারে আমি মনে করি যে কোনো দূরত্ব রাখা উচিত না। তো আমার কিন্তু কোনো সন্দেহ নাই, অনেকে বলার চেষ্টা করেন বা সন্দেহ প্রকাশ করেন যে এরা কি ইলেকশন দেবে। এ ব্যাপারে আমি যতদূর খোঁজ খবর 3 সপ্তাহে পেয়েছি, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নাই ইলেকশন দেওয়ার ব্যাপারে এরা সিনসিয়ার না। এখন মাহমুদ ভাই ধরেন এক একজন এক এক কথা যখন বলে আর গতি যখন স্লো থাকে, এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ধর্ম উপদেষ্টা বোধহয় খালিদ সাহেব বলেছেন যে আওয়ামী লীগের অবশিষ্ট সময় জন্য এই সরকার ক্ষমতায় আসছে। তো ধরেন এইগুলা তো ইরেসপন্সিবল কথাবার্তা। এবং না, এটা একটু বলি আপনাকে, এই সরকারের কোন উপদেষ্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেটা তার সাবজেক্ট না সেটা নিয়ে তার কথা বলা। ধর্ম উপদেষ্টারকে এই দায়িত্ব কে দিল যে কবে নির্বাচন হবে এটা নিয়ে কথা বলবার? এবং তিনি যে কথা বললেন, এটার মানে তিনি বুঝতে পেরেছেন যে এটা রিয়াকশন কি হবে? তা আপনি তো আপনার ধর্ম নিয়ে থাকেন না, আপনার কাজ হচ্ছে ধর্ম উপদেষ্টা, আপনি ধর্ম সংক্রান্ত কাজকর্ম দেখেন, ধর্ম মন্ত্রণালয়ের কাজ দেখেন, রাজনীতি দেখা তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব না আর ইলেকশন কবে হবে সেটা বলা। তো কাজেই এই এক একজনের অনধিকার চর্চা, আমি এটাকে অনধিকার চর্চাই বলবো, এই অনধিকার চর্চার জন্য কিন্তু সরকার সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়। কাজে প্রফেসর ইউনূসের উচিত হবে তার উপদেষ্টাদের বলে দেয়া যে আপনাদেরকে যে দায়িত্ব দেয়া হয় নাই সেই দায়িত্ব নিয়ে দয়া করে আপনারা কথা বলবেন না, আপনারা নিজের কাজটা করুন, ওটা মনোযোগ দিয়ে করুন, তাহলে দেশের উপকার হবে। এবং মাহমুদ ভাই তার নির্বাচন সংস্কারের জায়গাটা আমার একটি যে পর্যবেক্ষণ, আপনার মনে আছে 1/11 সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত নির্বাচন কমিশনার হিসেবে যে কায়দা করে যেভাবে নির্বাচনের সীমানাগুলো পরিবর্তন করে কারেক্ট যে 12টা বাজিয়েছিলেন, সুবিধা দিয়েছিলেন, সংস্কারের প্রথম পদক্ষেপ হচ্ছে ওই বাউন্ডারিটাকে পূর্বাবস্থায় নিয়ে যাওয়া। আপনি কি মনে? দুর্বলতার সবচেয়ে বড় বিপদ হলো এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। সিদ্ধান্তহীনতা, নীরব স্মৃতির আর অসব সব মিলিয়ে একটি সরকার কিভাবে জনগণের অবস্থায় হারায় সেটার স্পষ্ট ছবি এখানে পাওয়া যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার কেন্দ্র যত নীরব থাকে প্রান্তের অস্থিরতা তত বাড়ে। ডাক্তার মাহমুদুর রহমান আসলে
সেই সিদ্ধান্ত শূন্যতার কথাই তুলে ধরছেন, যেটা ভবিষ্যতের জন্য বড় সংকেত। যদি 3টা নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার, তার মধ্যে 2-1 দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বিদেশে আছেন, যারা দেশে আছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত ছিল প্রথমে। আর দ্বিতীয়, আপনি যেটা বলছেন যে সীমানা নির্ধারণ নতুন করে কাজ শুরু করা উচিত ছিল। আর আপনার তো 2008 সালের নির্বাচন নিশ্চয়ই মনে আছে, আপনি তখন বাংলাদেশে সাংবাদিকতা করতেন, আমিও তখন সম্পাদক, আমার দেশের সম্পাদক। আমরা তো দেখেছি যে ওই সরকার, শামসুল হুদা, ডক্টর শামসুল হুদার যে নির্বাচন কমিশন, যার মধ্যে এই ব্রিগেডিয়ার শাখাওয়াত একজন ছিলেন, সৌল হোসেন আর একজন ছিলেন, এই 3জন মিলে আওয়ামী লীগকে জেতানোর জন্য কি কি করেছেন, এটা তো আমাদের চোখে দেখা। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, দুটো ঘটনা বললে এটা আরো পরিষ্কার হবে। সৌল হোসেন পরবর্তীতে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন। তো যে নির্বাচন কমিশনার 2008 সালে নির্বাচন কমিশনার ছিলেন, যিনি পরে আওয়ামী লীগ থেকে নমিনেশন চান, তিনি নির্বাচন কমিশন হিসেবে কি করেছেন এটা তো আমরা সবাই বুঝতে পারি, তাই না? আর দ্বিতীয় ঘটনা হলো, এই নির্বাচন কমিশন, এই 3জন মিলে, যাদের নাম বললাম তার মধ্যে একজন এখন এই সরকারের উপদেষ্টা, বিএনপি ভাঙার জন্য কিরকম চেষ্টা করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে। বিএনপি ভাঙার জন্য তারা একটা প্যারালাল বিএনপি তৈরি করেছিল মঈনের নির্দেশে, মঈন মাসুদের নির্দেশে। এবং সেই প্যারালাল বিএনপি তৈরি করার যে অপরাধ তারা করেছিল, সেই অপরাধের জন্য আপনার মনে আছে কিনা জানি না, নির্বাচনের কয়েকদিন আগে, নির্বাচন হয়েছিল তো ডিসেম্বরের 28 তারিখে বোধ হয়, যতদূর আমার মনে আছে, আমি ভুল না বললে 28শে ডিসেম্বর বোধ হয় 2008-এর। তার কয়েকদিন আগে এক সেমিনারে, প্রকাশ্য সেমিনারে, শামসুল হুদা নজরুল ইসলাম খান সাহেবের কাছে মাপ চেয়েছিল। বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব, তার কাছে মাপ চেয়েছিল এবং বলেছিল আমরা অন্যায় করেছি আপনাদের দল ভাঙার চেষ্টা করে। তাহলে এই নির্বাচন কমিশন কি ছিল, এই দুটো ঘটনার থেকে আমরা বুঝতে পারি। তো সুতরাং আমাদের প্রথম দায়িত্ব ছিল নির্বাচন, এই সরকারের, আমাদের তো না, এই সরকারের এই নির্বাচন কমিশনার গুলোকে অ্যারেস্ট করা, এটা দায়িত্ব ছিল তাদের। তাহলে একটা মেসেজ যেত বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে, যে নির্বাচনে কারচুপি করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং এখনো আমি দাবি করছি আপনার মাধ্যমে, আজকে আবার দাবি করছি, আমি জানি আমার কোনো দাবি এই সরকার মানে না, তারপরেও আমি দাবি করছি যে 2014, 2018 এবং 2024-এর যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। 2 নম্বর হচ্ছে এলাকা নির্ধারণ নতুন করে করা হোক। 3 নম্বর হচ্ছে কি বলে, ভোটার লিস্ট নতুন করে করা হোক, ভোটার লিস্টে যে অসঙ্গতিগুলি ছিল সেগুলো নতুন করে করা হোক। আর 4 নম্বর হচ্ছে অনতিবিলম্বে সার্চ কমিটি করে একটি বিশ্বস্ত এবং সৎ মানুষদের সমন্বয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করা হোক। তাহলে দেখবেন আপনি যে রাজনৈতিক দলগুলো তারা আস্থা ফিরে পাচ্ছে এবং তারাও এই সরকারের সাথে সহযোগিতা করবে। এবং মাহমুদ ভাই, আমাদের তো যে এনআইডি নিয়ে অনেক অভিযোগ আছে, ডাবল ট্রিপল এনআইডি ইস্যু করা, প্লাস এনআইডি সকল তথ্য এখন ভারতের হাতে। সো এনআইডির ক্ষেত্রে সিকিউরিটির জায়গাটা আমাদের কিছু পরিবর্তন নিশ্চয়ই আনতে হবে, এইগুলো নিয়ে কাজ করা জরুরি। আর দেখেন মাহমুদ ভাই, যে কোনো কিছুই আসলে হচ্ছে না। যেমন এই যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটি, ওইখানে ছাত্রলীগের সাবেক নেত্রী হাসিনার বিশ্বস্ত জেসমিন টুলি, তিনিও নাকি এটা সদস্য, তাকে এটা সদস্য করে রাখা হয়েছে। ধরেন 62 জন এএসপি 20 তারিখে কমিশন পেয়ে যাচ্ছিল, তারা বড় ভূমিকা পালন করেছেন, ওটা আটকে গেছে। বলার পরে দেখা গেল এটা স্থগিত হয়েছে। এরপরে এএসপি 250 জন এএসপি না ইন্সপেক্টরের এটা স্থগিত হয়েছে গতকাল। তো এইগুলো দেখবে কারা? মানে তারা এত কি কাজ নিয়ে ব্যস্ত যে তারা হিমশিম খাচ্ছে, এই বেসিক জিনিসগুলো তারা লক্ষ্য রাখতে পারছে না। তো মাহমুদ ভাই, দিবস বাতিলের পরে আমি যদি আপনাকে এই প্রসঙ্গটা একটু আনতে চাই, দিবস বাতিলের পরে আপনার আমাদের ডেইলি স্টারের সম্পাদক ব্যাপক হাহুতাশ করছেন। তিনি বলছেন যে হাসিনার দুঃশাসনের মাপকাঠিতে বঙ্গবন্ধুকে বিচার করা ঠিক হবে না, এবং তিনি এক বিশাল লিখেছেন এবং তিনি বলেছেন যে সাম্প্রতিক 2টি ঘোষণা আমাদেরকে আশ্চর্য করেছে। প্রথমত 8টি জাতীয় দিবস বাতিল, এবং দ্বিতীয়ত উপদেষ্টা নাহিদের বক্তব্য অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে বিবেচনা করে না। তো মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, তিনি এক বিশাল ফর্দ লিখেছেন। পাশাপাশি বিভিন্ন শিল্পী সাহিত্যিক 7ই মার্চ নিয়ে বেশ হাউতাশ করছে, মুজিবকে আবার ফিরিয়ে আনার। মুজিব মানে যে মুজিবের মূর্তি মানুষ ঘৃণা ভরে ভেঙেছে, শেখ মুজিবুর রহমানের অবশ্যই একটা অবদান ছিল,
মানে 71-এর মুক্তিযুদ্ধের আগ না, মুক্তিযুদ্ধে কোনো অবদান শেখ মুজিবুর রহমানের ছিল না। শেখ মুজিবুর রহমানের অবদান ছিল 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবার জন্য, প্রেক্ষাপট তৈরি করা, স্বাধীনতা সংগ্রামের যে পটভূমি এটা তৈরি করার জন্য শেখ মুজিবের বিশাল ভূমিকা ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ যেটা, সেই মুক্তিযুদ্ধকালীন তার কোনো ভূমিকা ছিল না। তার মেয়ে তার এই সম্মানটাকেও ধুলায় লুটাই দিছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি 5ই আগস্টের পরে। তো এই যে মাহফুজ আনামদের শেখ মুজিবকে আবার জায়গায় ওঠানোর চেষ্টা, শিল্পী সাহিত্যিক কিছু হাতে গোনা কিছু মানুষের যে জায়গায় ওঠার চেষ্টা, আপনি কিভাবে দেখেন? আমি এই ব্যাপারে 3-4 দিন আগে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বেশ লম্বা বক্তৃতা দিয়েছি। তো আমি একটু সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে যে মাহফুজ আনাম মতো লোকেরা আসলে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান এবং তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল 16 বছর বা ক্ষমতায় এসেছিল 2008 সালে, এটা কিন্তু মাহফুজ আনামদের মতো লোকের কারণেই শেখ হাসিনা 2008 সালে ওভাবে ক্ষমতায় আসতে পেরেছিল। এবং আপনার মনে আছে কিনা, আপনি তো এটা রিসেন্ট আর্টিকেলের কথা বলছেন, এর আগে মাহফুজ আনাম আর একটা আর্টিকেল লিখেছিল, সেখানে সে পরিষ্কার লিখেছিল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আপনার মনে রাখা উচিত যে আমরা কিভাবে আপনাকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছিলাম। এটা মাহফুজ আনামের নিজের লেখা। তো কাজে মাহফুজ আনাম যে ফ্যাসিবাদের দোসর এবং ভারতীয় সাম্রাজ্যবাদের একজন প্রতিনিধি, এটা নিয়ে তো বাংলাদেশে এখন আর কোনো বিতর্ক নাই। এবং এখন উনি যেটা করছেন সেটা হলো যে শেখ মুজিবের কাল্টটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, তার কাল্ট। এখন আপনি একটা কথা বললেন যে শেখ মুজিবের ইমেজকে তার মেয়েই ধূলিসাৎ করেছে। আমি এটা একটুখানি আপনার সাথে দ্বিমত পোষণ করে বলবো যে শেখ মুজিবের ইমেজকে শেখ মুজিব নিজেই ধ্বংস করে গেছিলেন 1972 থেকে 1975-এর অপশাসনের মধ্য দিয়ে। এবং এখন শেখ হাসিনা যেটা করেছে, সম্ভবত শেখ মুজিবকে বা শেখ মুজিবের কাল্টকে চিরতরে কবর দিয়ে গেছে। সেই চিরতরে কবর দেওয়ার থেকে এখন মাহফুজ আনামরা সেটাকে ওঠানোর চেষ্টা করছেন। এবং মাহফুজ আনামের আর্টিকেল যদি আপনি পড়েন, এই আর্টিকেলের কোথাও আপনি 74-এর দুর্ভিক্ষ খুঁজে পাবেন না। 74-এর দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। আমি তখন বুয়েটে পড়ি, আমি রাস্তায় দেখেছি যে কঙ্কালসার মা তার শিশুকে বুকে জড়িয়ে ধরে মরে পড়ে আছে রাস্তার মধ্যে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখা। ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায় শত শত কঙ্কালসার মানুষকে আমি দেখেছি পড়ে আছে, কোনোটা ডেড বডি পড়ে আছে, কোনোটা অর্ধমৃত অবস্থায় কেউ ছিলেন, এটা আমার দেখা। মাহফুজ আনামের এই আর্টিকেলে কোথাও লেখা নাই যে 1975 সালে শেখ মুজিব কিভাবে বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন। উনি লেখেন নাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম কারচুপির নির্বাচন করেছিলেন 1973 সালে। উনি লেখেন নাই শেখ মুজিব কিভাবে রক্ষী বাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছিলেন। কাজেই 3.5 বছরের মধ্যে মানুষের প্রতি যত রকম জুলুম করা সম্ভব সব জুলুম শেখ মুজিব করে গেছিলেন। তো সেই শেখ মুজিবকে নিয়ে এখন মায়া কান্না মাহফুজ আনামদের, এটা দিয়ে জনগণকে ভুলানো যাবে না। এবং আপনি একটা দেখেন, কোন 16 বছর ধরে তো ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে, শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে, সারা দেশে তার মূর্তি দিয়ে সারা দেশ ভরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি জনগণের মধ্যে তার প্রতি কোনো সম্মান বেড়েছে, না তার সম্মান কমেছে? আর নাহিদ, যিনি তথ্য উপদেষ্টা, কিন্তু সঠিকভাবে বলেছেন যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না। শেখ মুজিব জাতির পিতা কবে হলেন? শেখ মুজিব জাতির পিতা প্রথম কবে হয়েছে জানেন? 75-এর বাকশালের যে সংবিধান, সেই সংবিধানে প্রথম শেখ মুজিবকে জাতির পিতা বলা হয়েছে। 72-এর সংবিধানের জন্য তো মাহফুজ আনামরা অনেক কান্নাকাটি করেন। তারা তো 72-এর সংবিধানকে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বলতে চান। 72-এর সংবিধানে কিন্তু শেখ মুজিব জাতির পিতা ছিল না। শেখ মুজিব জাতির পিতা হয়েছে বাকশালে, যে বাকশাল একটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। আর শেখ মুজিবের জাতির পিতা করা হয়েছে গত 16 বছরে, ওই যে জাতির পিতা আইন, এই সমস্ত করে আমাদের উপরে গিলিয়ে দেওয়া হয়েছে জাতির পিতা। জাতির পিতা কেন থাকতে হবে? কোন দেশে, কয়টা দেশে পৃথিবীতে জাতির পিতা আছে? জাতির আবার পিতা কি? কোন জাতির পিতা? বাঙালি জাতির পিতা বলছেন আপনি শেখ মুজিবকে, না বাংলাদেশি জাতির পিতা বলছেন? আপনি যদি বাঙালি জাতির পিতা বলেন, তো 71 সালের আগে কি বাঙালি জাতি ছিল না এই দেশে? বাঙালি জাতি কি আসমান থেকে এসছে 71 সালে? আর বাংলাদেশি জাতির পিতা যদি বলেন, তাহলে বাংলাদেশি জাতির পিতা শেখ মুজিব একা কি করে হবেন?
শেখ মুজিব বাংলাদেশের ওই স্বাধীনতার পটভূমির রচনা করেছেন, মুক্তিযুদ্ধে তার অবদান কোথায়? তাহলে মুক্তিযুদ্ধে যাদের অবদান, জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন, ওসমানী যিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, তাজউদ্দিন আহমেদ যিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে সৈয়দ নজরুল যিনি প্রবাসী সরকারের প্রেসিডেন্ট ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তারপরে মৌলানা ভাসানী যিনি বাংলাদেশের স্বাধীনতার কথা কবে বলেছিলেন জানেন? এটা বাংলাদেশের ইয়াং জেনারেশন জানে না। তিনি প্রথম বলেছিলেন 1956 সালে। 1956 সালে ভাসানী বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন জানেন? যে পাকিস্তানিরা যদি তাদের শোষণ বন্ধ না করে ইস্ট পাকিস্তানের জনগণের উপরে, তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম বলে দিব পাকিস্তানকে। তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম বলে দিব 1956 সালে। তো 1956 সালে যে লোকটি স্বাধীনতার কথা বললো তার কথা ভুলে গেছে বাংলাদেশের লোক, মৌলানা ভাসানীর কথা ভুলে গেছে। তো আমরা সবাইকে ভুলে যাব, শুধু মুজিব বন্দনা করব, এটা আপনি জাতির পিতা বলতে চান? তার আগে মাহফুজ আলম পরিষ্কার করে বলুক কার জাতির পিতা তিনি দেখতে চান শেখ মুজিবকে, বাঙালি জাতির পিতা না বাংলাদেশি জাতির পিতা? তারপরে আমরা বিতর্ক করব এটা নিয়ে। এবং আমি তো নাহিদের সাহসের প্রশংসা করি, তার চিন্তার স্বচ্ছতার প্রশংসা করি। অত্যন্ত সঠিক কাজ করেছে নাহিদ এই কথা বলে যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না। আমরা কাউকেই জাতির পিতা মানি না। বাংলাদেশের জাতির পিতা বলে আমাদের কাছে কিছু নাই। আমাদের থাকতে পারে যে স্বাধীনতার জন্য যে সমস্ত নেতা, যে সমস্ত রাজনীতিবিদ এবং মিলিটারি অফিসাররা সেদিন ফাইট করেছিলেন তাদেরকে আমরা সমবেতভাবে সম্মান জানাবো, কিন্তু কোনো একক ব্যক্তিকে আমরা বন্দনা করব না। তো কাজেই মাহফুজ আলম সাহেব কেন এটা করছেন এটা জনগণের বোঝা দরকার। তিনি এটা ভারতের প্রেসক্রিপশনে করছেন, আপনাদের বুঝতে হবে। ভারতের প্রেসক্রিপশনে করছেন যে মুজিব ভালো, হাসিনা খারাপ, যাতে মুজিবের কাল্টের উপর ভর করে আবার নতুন করে একটা ভারতীয় হেজেমনির দালাল একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না, ছাত্র জনতা হতে দেবে না। ছাত্র জনতা আজকে রাস্তায় নেমে প্রমাণ করেছে যে এই ধরনের ষড়যন্ত্র হলে রক্ত দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। মামুন ভাই, আপনি দেশে আছেন 3 সপ্তাহ, আপনাকে নিয়ে একটা সমালোচনা যে আপনি এখনো বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন নাই। এই ব্যাপারে মানুষ বলছে যে বেগম জিয়া তো ওনাকে খুব পছন্দ করেন, উনি কেন দেখা করলেন না এখনো, এরকম একটি বিষয় আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আপনি দেখা করেছেন কিনা। আমি সরাসরি আপনার কাছে জানতে চাইলাম। সব মিলিয়ে এই আলোচনা আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। দুর্বল সরকার শুধু বর্তমানকে নয় ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে। প্রশ্ন হলো এই নীরবতার রাজনীতি থেকে বেরিয়ে সাহস ও রাষ্ট্র দেখতে পারবে। সঙ্গে আমি 1 ঘন্টা গল্প করেছি, অনেক পুরনো গল্প করেছি। উনি আগের মতোই আমাকে স্নেহ করেছেন এবং উনি আমাকে নাস্তা না খেয়ে আসতে দেননি ওনার বাসার থেকে। তো যারা এই সমালোচনাগুলো করছে এটা শুনে বোধহয় তাদের খুব কষ্ট লাগবে। এবং আমরা পুরনো গল্প করেছি, সরকারের গল্প করেছি, আমরা 2008 সালের লড়াইয়ের গল্প করেছি, 1/11 সরকারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প করেছি, হাসিনার পালিয়ে যাওয়ার গল্প করেছি, বর্তমান সরকার নিয়েও আমরা কথা বলেছি। এবং আপনারা শুনে খুশি হবে যে ম্যাডামের শরীর আমার আগের থেকে ভালো মনে হয়েছে এবং তিনি খুব পরিষ্কারভাবে কথা বলেছেন। তিনি অত্যন্ত শার্প আছেন, তার কোনো মানসিকভাবে তার কোনো সমস্যা নাই, আগের মতোই তিনি ব্রিলিয়ান্ট আছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ এবং তিনি বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করছেন ডাক্তারদের ছাড়পত্রের জন্য। ডাক্তাররা ছাড়পত্র দিলে তিনি সম্ভবত ইউকেতে যাবেন, এরকমই ম্যাডাম আমাকে বলেছেন, সম্ভবত ইউকেতে যাবেন। আর যারা ম্যাডামের সাথে আমার দূরত্ব সৃষ্টি করতে চায় তারা একটা বিশেষ এজেন্ডার জন্যই এটা চায়। এখন সেই এজেন্ডা তারা ওই এজেন্ডা অনুযায়ী কাজ করছে। আর একটা হলো যে আমার অভ্যাস না যে ম্যাডামের সাথে দেখা করে সেটা ছবি তুলে আমি ফেসবুকে দিয়ে দেবো। আমার কোনো ফেসবুক নাই, আপনি জানেন, সোশ্যাল মিডিয়াতে আমি নাই। এবং এমনকি আমি তেমন কোনো কি বলবো ইন্টারভিউ দেই না। আপনার এখানে ছাড়া আমি আর কোথাও যাই না বলতে গেলে। ঢাকায় আসার পর থেকে প্রত্যেকটা টেলিভিশন আমার সাক্ষাৎকার নিতে চেয়েছে, আমি কোথাও দেই নাই। আমার যা বলার কথা আমি ওপেন স্পেসে বলি এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল সেগুলো প্রকাশ করে। কাজে ম্যাডামের সাথে দেখা করে সেটাকে প্রকাশ করার আমি প্রয়োজন মনে করি নাই। তবে ওনার সাথে এতদিন পরে দেখা হলো এবং আমরা দুজনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখিয়েছেন
এবং ম্যাডাম এটা দেখতে পেয়েছেন, হাসিনার পতন এবং তার পালিয়ে যাওয়া দেখতে পেয়েছেন, এবং আমিও আমার দেশে ফিরে আবার ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং মাহবুব, আরেকটা প্রসঙ্গ, ধরেন আমি আমার কমেন্টস দেখছিলাম, প্রায় 1400-1500 কমেন্টস, এর মধ্যে অধিকাংশই দাবি মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই, মাহমুদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এবং কেউ কেউ বলছেন যে আমার দেশ বের করতে কত টাকা লাগবে, আমরা প্রবাসীরাই সব ব্যবস্থা করব। তো এই সরকারে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকুক, এটা কিন্তু মানে এটা আমি যদি বলি যে একটা মানে জেনারেল ওপিনিয়ন, এবং আপনি আমার নর্মাল প্রোগ্রামেও যদি আপনি দেখেন যে হয়তো আপনার প্রসঙ্গই নাই, কিন্তু সেখানেও তারা বারবার এসে মনে করছে যে আপনি যদি একটা অবস্থানে যান, একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন এই ফ্যাসিজমের পরবর্তী, এই বিপ্লবের পরবর্তী সরকারে। আমার মনে হয় যে আপনি বিষয়টা যদি একটু বলেন আপনার অবস্থানটা কি। আমার অবস্থান খুব পরিষ্কার। আমার রাজনীতিতে যাওয়ার কোনো অভিলাষ নাই। আমি শুনেছি আপনি বলছিলেন যে কেউ কেউ নাকি বলার চেষ্টা করছে যে আমি রাজনৈতিক দল করব, এরকমও আলোচনা আপনাদের মিডিয়াতে নাকি আছে। হাস্যকর আলোচনা। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নাই এবং আমার সরকারে কোনো দায়িত্ব পালন করবার আর কোনো ইচ্ছা নাই। আপনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন, আমি যে আজকে যে কথা বলছি, এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা না? আমরা কি সরকারের সহযোগিতা করতে চাচ্ছি না? আমরা যে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি, এটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা না? তো এখন সরকারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সরকারের বাইরে থেকে করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সরকারের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব, এবং আমার দেশ বের করলে তো আমি পত্রিকার মাধ্যমে জাতিকে একটা সার্ভিস দিতে পারবো, এবং এটা আমি মনে করি সরকারে যাওয়ার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যদি আমি আমার দেশটা আবার চালু করতে পারি, এবং সেখানে আমি আবার নতুন করে স্বাধীনতার কথা বলতে পারি। আমাদের মাস্টারে আপনি জানেন তো লেখা আছে আমার দেশ স্বাধীনতার কথা বলে। তো আমি যদি স্বাধীনতার কথা আবার বলতে পারি, এটাই আমার জন্য সার্ভিস দেওয়া হবে বলে আমি মনে করি। আর সবাই কি সরকারে যেতে চায়? আমাকে ম্যাডাম খালেদা জিয়া সরকারে নিয়ে এসেছিলেন প্রাইভেট সেক্টর থেকে, এবং নিয়ে এসেছিলেন টেকনোক্রেট হিসেবে, এবং নিয়ে এসেছিলেন শুধুমাত্র ইকোনমি রিলেটেড সাবজেক্টে। আমি কিন্তু, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনার এখানে আমি টকশো করেছি, আপনার নিশ্চয়ই মনে আছে কোনো, সেই টকশোতে কিন্তু আমি সবসময় ইকোনমি নিয়ে কথা বলেছি, আমি সবসময় এনার্জি নিয়ে কথা বলেছি, যেটা আমার কাজ ছিল। রাজনীতি নিয়ে কখনো কথা বলেছি 2011-এর আগে, মনে পড়ে না, 2011-এর আগে আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলি নাই, এবং ম্যাডামের সাথেও আমার কখনো রাজনীতি নিয়ে আলোচনা হয় নাই 5 বছরে। ম্যাডাম কিন্তু আমার ডাইরেক্ট বস ছিলেন। আমি বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, কাজে উনি আমার সরাসরি বস 5 বছর ধরেই ছিলেন। এবং আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম কার? প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, মানে ওনার জ্বালানি উপদেষ্টা। তো সুতরাং ওনার সাথে আমি সরাসরি কাজ করেছি। কখনো এই 5 বছরে ম্যাডামের সাথে আমার রাজনৈতিক আলাপ হয় নাই, সবসময় আমাদের ইকোনমি নিয়ে আলোচনা হতো। কাজে আমি মনে করি যে আমি এখন যে কাজটা করছি, এখন আমি রাজনীতির মধ্যে আছি। আমি রাজনীতিবিদ নই, কিন্তু রাজনীতির মধ্যে আছে। এই যে আমরা আলোচনা করছি, এটা তো রাজনীতি, পলিটিক্স এর পার্ট। আমরা রাজনীতির মধ্যে আছি, এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই মৌলানা ভাসানীর মতো নেতা বাংলাদেশে আর কজন তৈরি হয়েছে? মৌলানা ভাসানী কি কোনোদিন সরকারে গেছিলেন? কোনোদিন সরকারে যান নাই মৌলানা ভাসানী। আপনারা আবার ভুল করবেন না, সমালোচকরা তো বসে থাকে, তারা বলবে যে আপনি কোথা থেকে কে আসলেন যে মৌলানা ভাসানীর সাথে নিজেকে তুলনা করছেন। আমি তুলনা করছি না, আমি একদম একটা উদাহরণ দেখালাম আপনাকে, যে মৌলানা ভাসানীও কখনো সরকারে যান নাই, কিন্তু সরকারের সহযোগিতা করেছেন তিনি সবসময়, সরকারের ভুলভ্রান্তি দেখিয়ে দিয়েছেন, সমালোচনা করেছেন। আমি আমার ক্ষুদ্র মাহমুদুর রহমান হিসেবে, এবং আমি মৌলানা ভাসানীর কাছে কিছুই না, কিন্তু আমি যত সামান্যই হই না কেন, আমার এই ক্ষমতার মধ্যে থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমি সহায়তা করতে চাই সব সরকারকেই, যদি সেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়। আমি এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সব সরকারকে আমি সহায়তা করব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই লড়াইতে আমি সবার সাথে সবসময় থাকবো, এবং এটাই মনে করি আমার কাজ হওয়া উচিত। আর অর্থের কথা যেটা বললেন, আজকের কথাই আপনাকে বলি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো মানে আবেগপ্রবণ হয়ে যাই। আজকে একজন হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এসেছিলেন আমাকে দেখা করতে, আমি তাকে চিনিও না। তিনি এসে বললেন, মাহমুদ ভাই, আপনার তো খুব কষ্ট হচ্ছে, আমরা তো জানি আপনার কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই,
এই পত্রিকা আবার বের করবেন, অনেক টাকা লাগবে। তা আমি 50টা কম্পিউটার দিতে চাই আপনার পত্রিকার জন্য, এবং আমাদের পত্রিকায় আপনি জানেন প্রায় 100টা কম্পিউটার লাগবে। তো আমি তাকে সবিনয়ে আমি তাকে বলেছি, আপনি যেটা বললেন এটাই আমার জন্য অনেক পাওয়া, এবং এটা আমি সারা জীবন মনে রাখবো যে এরকম একজন হাইকোর্টের একজন বড় লয়ার এসে আমাকে 50টা কম্পিউটার দিতে চাচ্ছেন। কাজে আপনার মাধ্যমেও যারা সাহায্য করতে চাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে আপনি ধন্যবাদ জানিয়ে দেবেন। আমার প্রয়োজন হলে আমি বলবো, আগে আমি চেষ্টা করে দেখি যে আমি নিজেই পারি কিনা, এবং আমি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমি নিজেই পারবো বলে আমার বিশ্বাস আছে। না, ইনশাল্লাহ আমরা চাই যে যত দ্রুত আমার দেশটা বের হয় তত ভালো। আর যেটা হয় যে মানুষ যেটা মনে করে আর কি, ধরেন আমরা তো অনেক কথাই বলি, অনেক কথাই বলছি, আসলে এরা শুনছে কিনা, এরা এটা বুঝতে পারছে কিনা, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। সেটা বড় প্রশ্ন, সেটা বড় প্রশ্ন। আপনি দেখেন ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে তারা কি সময় নষ্ট করছে, এই আহতদের চিকিৎসা নিয়ে তারা কিরকম অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এবং আমার যে 7 দফা, সেই 7 দফার 7টাই কিন্তু মেনে নেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত গভর্নমেন্ট মনে হচ্ছে 2টা মানলো, এখন পর্যন্ত মানবে মনে হচ্ছে, যেন ছাত্রলীগ হয়তো নিষিদ্ধ হবে। আরো 5 দফার কোনো খবর নাই। আমার যতটুকু মনে পড়ে 6ই আগস্ট আপনি বলেছিলেন যে দায়িত্ব নিয়ে সরকারকে 3টা বা 4টা কাজ করতে হবে: সংসদ বাতিল, সংবিধান বাতিল, পুতুলের নিয়োগ বাতিল। নিয়োগ বাতিল, আপনি দেখেন আজ পর্যন্ত পুতুলের নিয়োগ বাতিল করে দেয় এই সরকার। তো সে ধরেন তার যে পোর্টফোলিও সেটিকে ব্যবহার করছে এই যে ফ্যাসিস্ট রেজিমকে ব্যাপারে বিভিন্ন তথ্য কি আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি ঘুমাচ্ছেন? পররাষ্ট্র উপদেষ্টা কি ঘুমাচ্ছেন নাকি? তিনি জানেন না? আচ্ছা, আপনি আমাকে বলেন, পুতুলের সাথে কি বাংলাদেশ সরকারের কোন রকম যোগাযোগ আছে? আপনি বিশ্বাস করেন? না, কোন রকম যোগাযোগ থাকা সম্ভব? প্রাইভেটলি থাকতে পারে, প্রাইভেটলি পররাষ্ট্র উপদেষ্টার সাথেও থাকতে পারে, আমি জানি না প্রাইভেটলি আছে কিনা তার সাথে, কিন্তু সরকারের সাথে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ আছে পুতুলের? নাই। তো পুতুলের যদি আনুষ্ঠানিক যোগাযোগ সরকারের কাছে নাই থাকবে, তো এই মহিলাটিকে, এবং যে মহিলা জালিয়াতি করে চাকরিটা নিয়েছেন, কিন্তু আপনি জানেন তার ডিগ্রি নিয়ে জালিয়াতি আছে, জালিয়াতি করে চাকরি নিয়েছেন, তার নিয়োগ বাতিল করছেন না কেন? তারা যুক্তি কি দেয় জানেন? এসব ব্যুরোক্রেটিক যুক্তি, যে আমরা যদি নিয়োগ বাতিলও করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো বাতিল করবে না। আরে ভাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করবে না করবে সেটা তো আপনাদের দেখার ব্যাপার না, আপনারা কি নিয়োগটা বাতিল করেন না? মানে একটা ইনিশিয়েটিভ নাই রে ভাই এই সরকারের, এই সামান্য কাজগুলোর মধ্যে কোনো ইনিশিয়েটিভ নাই। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে প্রশাসনে এখনো 80%, আমি বললাম আপনাকে, প্রশাসনে এখনো 80% ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদেরকে না সরিয়ে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? সেটা প্রফেসর ইউনূস ভালো জানেন যে কিভাবে। দোসরের পাশাপাশি আবার 111-এর কুশীলবদের একটা গ্রুপ ঢুকছে না সরকারে। 111 খুশির আপনার তো ফ্যাসিবাদেরই দোষ ছিল, আপনি দুটোকে আলাদা করছেন কেন? 111 কেন হয়েছিল? 111 হয়েছিল তো হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। আপনি বলেন 111-এর এক কুশীলব তো পালিয়ে গেছে আমেরিকায়, আর এক কুশীলব মাসুদ বাংলাদেশে আছে না? তো মাসুদ এখনো কেন গ্রেফতার হয় নাই? আপনি মাসুদের সম্পদের পরিমাণ জানেন? মাসুদ কি রকম সম্পদের মালিক মাসুদ? তো জেনারেল মাসুদ এখন অ্যারেস্ট হয় নাই কেন? তো অনেক প্রশ্নই করা যায়। তো কাজেই 1-11 যারা কুশীলব তারাই কিন্তু ফ্যাসিবাদের দোষর, এটা যেন আমরা ভুলে না যাই। আরেকটা একটু বলে রাখি, 1-11 অনেক কুশীলবরাই কিন্তু এই সরকারের চাকরি অনেকে পেয়েছেন, অনেকে পাওয়ার চেষ্টা করছেন। আপনি খুব ভালো করে জানেন যে কারা কারা চেষ্টা করছে। আমি শুধু আরেকবার সতর্ক করছি ছাত্র জনতাকে, যে তোমাদের মানে রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, সেই সরকারে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। 1-11 যারা ছিলেন, যারা চাকরি পেয়েছেন তারা তো পেয়েই গেছেন, আমার আর কিছু বলার নাই, কিন্তু নতুন করে কোনো 1-11 দোসরকে যেন এই সরকারে আর চাকরি দেওয়া না হয়, এটা আমার একটা প্রস্তাব থাকলো। এবং ছাত্র জনতাকে আমি সতর্ক করে দিচ্ছি, এমন কোনো যদি আবার এই সমস্ত দোসরদের চাকরিতে পুনর্বাসন করা হয়, তাদের বিরুদ্ধে তারা যেভাবে আজকে ছাত্রলীগের নিষিদ্ধের দাবি নিয়ে এবং বঙ্গভবনে যে আওয়ামী দোসর বসে আছে তার পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের উচিত হবে 1-11 কুশীলবদের বিরুদ্ধে একইভাবে রাস্তায় নামা। না মামুন ভাই, যে 21 জনের উপদেষ্টা পরিষদে আমি তো মনে করি 18 জনই পরিবর্তন হওয়া উচিত। 18 জনই পরিবর্তন হওয়া উচিত, কারণ বিপ্লবের চেতনা ধারণ করার মধ্যে এখানে আদিলুর রহমান শুভ্র আছেন, 31 দিন তিনি জেল খেটেছেন, তার উপরে অনেক অত্যাচার গেছে। ডক্টর ইউনূস নিজে ধরেন
নিজে আছেন, তাকে ব্যাপকভাবে হয়রানি করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। তো এর বাইরে কে বিপ্লব মানে এর বাইরে তিন ছাত্র তারা আছে যাদের যাদের বিপ্লবের কারণে এই এই মানে সরকার গঠিত হয়েছে, যাদের সাহসিকতার কারণে। আপনি দেখেন তাদের সাহসিকতার একটা প্রমাণ দেই, এদের ডিবিতে ধরে নিয়ে গেছে, তারপরেও তাদের ঐক্যটা দেখেন। ডিবিতে নিয়ে নাহিদকে দিয়ে একটা গল্প বলিয়েছে, এবং নাহিদ তখন লুঙ্গি পরা ছিল, কারণ নাহিদকে এত টর্চার করা হয়েছিল যে তার পক্ষে প্যান্ট পরা সম্ভব হয়নি। লুঙ্গি পরে নাহিদ বক্তব্য দিয়েছে, এবং সেই বক্তব্য যে ভুয়া বক্তব্য ছিল সেটাও কিন্তু নাহিদের পাশে একজন ইশারা করে বুঝিয়ে দিয়েছে যে তারা চাপের মধ্যে এই বক্তব্য দেখিয়ে দিয়েছে সার্জিস। এবং তারপরে তারা কি করেছে দেখেন, কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে। তারা ডিবিতে বসে আবার অনশন করেছে, ডিবিতে বসে। আমি অনশন করেছিলাম, আপনার মনে আছে তো, বুড়া বয়সে আমি 2013 সালে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে আমি 8 দিন অনশন করেছিলাম ডিবিতে বসেই। তো আজ এত বছর পরে আবার এই ছেলেরা অনশন করলো ডিবিতে, কিন্তু তাদের ঐক্য ভাঙা সম্ভব হয় নাই। তাহলে এই 3 জন আছে এই সরকারে, আর আপনি যাদের নাম বললেন তারা কয়েকজন, হাতে গোনা কয়েকজন আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাকিরা তো সব কি বলবো, ভাগ্যবান যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বুকের রক্তে যে সরকার গঠিত হয়েছে, তারা সেই সরকারে এসে সব উপদেষ্টা হয়ে বসে আছে, এবং তারা সব মাননীয় হয়ে বসে আছে। আর অবশ্য আসিফ ভাই লেখালেখি করেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, তিনি একটা ভূমিকায় ছিলেন 15 বছরের বিভিন্ন সময়, এটা আমাদেরকে বলতে হবে। তবে ধরেন মাহমুদ ভাই, যে 75 দিন 76 দিন চলছে এই সরকারের, মানে এখন একটা রিসাফেল দরকার আর কি, মানে পারছেন না, বোঝাই যাচ্ছে স্পষ্ট। কিন্তু রিসাফেল করলেও তো ভালো হচ্ছে না। রিসাফেল কিন্তু হচ্ছে, রিসাফেলে কি গতিশীল আসছে? রিসাফেলেও তো আমি কোনো কাজ দেখতে পাচ্ছি না। কাজে রিসাফেলের সময়ও কিন্তু এই সরকারকে সতর্ক থাকতে হবে। এবং আমি যেটা বললাম, এই মানে 11 দোসররা, কুশীলবরা কিন্তু রিসাফেলের মাধ্যমে আবার সরকারে আসার চেষ্টা করছে, তো সেদিকে একটু নজর রাখা দরকার। বারবার আমি প্রশ্নটা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক কারা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, পেছনের শক্তিকে? কারণ যারা আসছে কিভাবে আসছে, কেন আমি জানি না নিয়োগকর্তা কে। মানে ইউনূস সাহেব তো বলেন যে ওনার নিয়োগকর্তা ছাত্ররা, তো এই যে নতুন নতুন উপদেষ্টা যারা আসছে তাদের নিয়োগকর্তা কে, আল্লাহই জানে। তো মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় 1 ঘন্টা বেশি আলোচনা করলাম, আমরা অনেক কিছু বুঝলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমি জানি আপনি অসম্ভব ব্যস্ত, তারপরে অন্তত সপ্তাহে 1 দিন আমাদেরকে যদি সময় দেন বাংলাদেশ থেকে, আমরা আপনার বিশ্লেষণগুলো জানতে পারবো, এবং সরকারও উপকৃত হবে, জনগণের কাছে অনেক কিছু স্পষ্ট হবে আপনার বিশ্লেষণে। আমরা আশা করি আপনি আমাদের এই দাবিটি আমাদের রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। ধন্যবাদ কনক, এবং আপনার আহ্বান তো আমি কখনো ফেরাই না। না, ধন্যবাদ মাহমুদ ভাই, আবারও কথা হবে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলে নিশ্চয় আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। চুপ্পু আশকারা দিচ্ছে, হাসিনা উস্কানি দিচ্ছে, সরকারের দুর্বল সরকার কিভাবে মোকাবেলা করবে আমরা জানি না। তবে আমাদের এখনো আস্থার জায়গা আমাদের ছাত্র, যারা এই বুকের রক্তে এই বিপ্লব করে হাসিনাকে হটিয়েছে, তারা এখনো সক্রিয়। এটি আমাদের একটি আস্থার জায়গা এখন পর্যন্ত। তবে আমার মনে হয় যে ছাত্রদেরও তো আসলে পড়াশোনা সহ অনেক রকমের বিষয় আছে, তো তারা আর কত ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে, তারা কত ওয়াচডগের ভূমিকা পালন করবে? আমার মনে হয় যে একটি কার্যকর বিপ্লবী সরকার আমাদের দরকার, যেমনটি মাহমুদুর রহমান বলছিলেন, তার মাধ্যমে এই দেশকে পুনর্গঠন করা, ফ্যাসিজম মুক্ত করা দিকে যাওয়া, এবং একটি যথাযথ কার্যকর নির্বাচনের পথে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রতিটা ইস্যুতেই ছাত্রদেরকে নেমে আসতে হবে, ছাত্ররা দাবি করবে, ছাত্রদের সঙ্গে মারামারি হবে, ধাক্কাধাক্কি হবে, ছাত্ররা আহত হবে, তারপরে যে দাবি মানতে হবে। আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন এই সরকারে যারা আছেন, তারা যদি না পারেন দয়া করে বিদায় নেন, ছাত্রদেরকে রক্ত ঝরায়েন না।